ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের 3 নম্বর চ্যাপ্টারের ভিয়েনা কংগ্রেস সম্পর্কে। আমি তৃতীয় অধ্যায়ের রাজনৈতিক ব্যবস্থা, রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারা, এই দুয়ের মধ্যে যে সংঘাত, সেটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকের এবং আগের ভিডিওতে ভিয়েনা কংগ্রেসের পটভূমি এবং ভিয়েনা কংগ্রেস 1815 সালে নেপোলিয়নের বিরুদ্ধে যে মিত্র শক্তি জোট গড়ে উঠেছিল, নেপোলিয়নের পতনের পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে মিত্রশক্তির দেশের প্রতিনিধিরা সমবেত হন, বৈঠক করেন এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ভিয়েনা কংগ্রেসের নীতি সম্পর্কে। 1815 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নগরীতে মূলত 4টি দেশ সমবেত হয়ে সম্মেলন করে এবং সিদ্ধান্ত নেয়। এখানে ইউরোপের সব দেশই উপস্থিত ছিল সমবেতভাবে। নেপোলিয়নের পরাজয় ঘটে, ওয়াটারলোর যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় মিত্রশক্তির দেশগুলির কাছে। পরাজিত ফ্রান্সের প্রতিনিধিও এখানে উপস্থিত ছিলেন। ভিয়েনা কংগ্রেসের সমস্যাগুলি নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ভিয়েনা কংগ্রেসের 3টি নীতি গৃহীত হয়। 1 নম্বর নীতি হলো ভিয়েনা কংগ্রেসের ন্যায্য অধিকার নীতি। ন্যায্য অধিকার নীতি ন্যায্য অধিকার নীতি কি? নেপোলিয়নের বিরুদ্ধে যেসব দেশ যুদ্ধ করে এবং যুদ্ধ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেই সব দেশগুলি তারা হারানো যে অধিকার, তারা যেসব অধিকার হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হারানো অধিকারগুলো তারা পাবে। ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ভিয়েনা কংগ্রেসে সিদ্ধান্ত হয় 1789 সালের আগে, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে যেসব রাজবংশ প্রতিষ্ঠিত ছিল, যে দেশে যে রাজবংশ প্রতিষ্ঠিত ছিল, যে দেশে যে রাজা 1789 সালের আগে ক্ষমতায় ছিলেন, তাদেরকে সেই রাজ্য ফিরিয়ে দেওয়া হবে। তারা রাজ্য হারিয়েছে। ফরাসি বিপ্লবের আগে বুর্ব রাজবংশ ছিল, ফরাসি দেশে বুর্ব রাজবংশ ফিরিয়ে আনা হবে এবং আনা হয়েছে। ন্যায্য অধিকার নীতি অনুযায়ী স্পেন নেপলস, উত্তর ইটালির স্পেন, নেপলস, সিসিলি, এগুলির উপর তোমার অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয় সার্ডিনিয়া, পিডমন্টে
পিডমন্টে স্যাভয় রাজবংশকে প্রতিষ্ঠিত করা হলো ভিয়েনা কংগ্রেসের ন্যায্য অধিকার নীতি অনুযায়ী। মধ্য ইটালিতে পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় নেপোলিয়ন বোনাপার্ট সাম্রাজ্য বিস্তার নীতি অনুযায়ী। মধ্য ইটালিতে পোপের কর্তৃত্বকে খর্ব করেছিলেন। পিডমন্ট সার্ডিনিয়াতে স্যাভয় রাজবংশকে নেপোলিয়ন বোনাপার্ট উচ্ছেদ করেছিলেন। সেই স্যাভয় রাজবংশ প্রতিষ্ঠিত হল পিডমন্ট এবং সার্ডিনিয়াতে। আবার অস্ট্রিয়া তার যে রাজবংশ ছিল সেই রাজবংশে অস্ট্রিয়াতে ফিরিয়ে আনা হলো। স্পেন অর্থাৎ অস্ট্রিয়া উত্তর ইটালিতে দক্ষিণ ইটালিতে তার আধিপত্য প্রতিষ্ঠিত করে। উত্তর ইটালিতে সিসিলিতে নেপলসে আধিপত্য বিস্তার করে অস্ট্রিয়া। সুতরাং ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তারা যে অধিকার হারিয়েছিল, যে রাজবংশ আগে শাসন করেছে সেই রাজবংশগুলিকে ফিরিয়ে আনা হলো। নাম্বার 2, ক্ষতিপূরণ নীতি। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বহু দেশ ক্ষতি স্বীকার করতে বাধ্য হয়েছে। নেপোলিয়নের বিরুদ্ধে অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া, সুইডেন প্রভৃতি দেশ যুদ্ধ করতে গিয়ে তাদের অনেক ক্ষতি হয়েছে। তাই এই দেশগুলি ভিয়েনা কংগ্রেসের সিদ্ধান্ত হলো যে এই দেশগুলিকে সেই ক্ষতিপূরণ আমরা করব। এই মিটিংয়ে ক্ষতিপূরণ হিসাবে তোমরা জানবে যে অস্ট্রিয়া প্রতিক্রিয়াশীল ইউরোপের শক্তিশালী রাষ্ট্র। সেই অস্ট্রিয়া তোমার উত্তর ইটালি, লম্বার্ডি, ভেনিস প্রভৃতি রাজ্য ফিরে পেল। এখানে আগের পয়েন্টে ন্যায্য অধিকারে যে রাজবংশ ছিল আগে ফরাসি বিপ্লবের আগে, সেই রাজবংশকে আবার সেখানে শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই পয়েন্টে যে ক্ষতিপূরণ নীতি, এখানে ভূখণ্ড হারিয়েছিল। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। নেপোলিয়ন একের পর এক রাজ্য দখল করে নিয়েছে। যে ইটালিতে অস্ট্রিয়ার আধিপত্য ছিল, যে ইটালির ছোট ছোট রাজ্যে, ক্ষুদ্র রাজ্যের উপর অস্ট্রিয়ার উপনিবেশ ছিল, সেগুলো নেপোলিয়ন বোনাপার্ট অস্ট্রিয়ার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তাই অস্ট্রিয়া আবার এই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ফিরে পেল উত্তর ইটালির লম্বার্ডি স্থান, লম্বার্ডি রাজ্য, ভেনিস রাজ্য ফিরে পেল। অস্ট্রিয়া আরও পেল মধ্য ইটালির পারমা, মডেনা, টাস্কেনি এইসব রাজ্য ফিরে পেল। কোন দেশ? অস্ট্রিয়া পেল। আর 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 প্রাশিয়া পেল কিছু দেশ। পোজেন পেল, থর্ন পেল, ডানজিক পেল, রাইন অঞ্চল প্রাশিয়া পেল। এছাড়া অস্ট্রিয়া কনফেডারেশন অফ রাইন 39টা রাজ্য নিয়ে নেপোলিয়ন বোনাপার্ট একটা কনফেডারেশন অফ রাইন তৈরি করেছিল। জার্মানির ছোট ছোট রাজ্যগুলিকে তিনি নতুনভাবে
39টা রাজ্যে মানে রাজ্য গঠন করেছিলেন এবং তার দায়িত্ব নেপোলিয়নের হাতে চলে গিয়েছিল। এবার নেপোলিয়ন পরাজিত হয়েছে, আমরা জানি ওয়াটারলুর যুদ্ধে। এখন অস্ট্রিয়া ওই কনফেডারেশন অফ রাইন অর্থাৎ 39টা রাজ্যের উপর অস্ট্রিয়া আধিপত্য বিস্তার করল। প্রাশিয়া পেল, ভূখণ্ড পেল, পোজেন পেল প্রাশিয়া, থর্ন পেল, ডানজিক পেল, রাইন অঞ্চল পেল প্রাশিয়া। তারপর এবার মিত্রশক্তির দেশের প্রতিনিধি রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার এখানে উপস্থিত আছেন, তিনি অনেক ভূখণ্ড দাবি করেন এবং পেলেন। রাশিয়া কি পেল? রাশিয়া পেল ফিনল্যান্ড, পেল বেসারাবিয়া, পেল পোল্যান্ডের বিরাট অংশ পেল। তাহলে রাশিয়ার লাভ হলো, ভূখণ্ড পেল, ক্ষতিপূরণ হিসাবে পেল। আর ইংল্যান্ড কি পেল? ইংল্যান্ড কিন্তু ইউরোপের বাইরে অনেক জায়গাতে সামরিক কেন্দ্র দখল করে, সামরিক কেন্দ্রের অধিকার পায়, বাণিজ্যিক কেন্দ্রের অধিকার পায়। এই বাণিজ্যিক কেন্দ্র এবং বাণিজ্য কেন্দ্র এবং সামরিক কেন্দ্র কোনগুলো? মাল্টা দ্বীপে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে ইংল্যান্ড। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 1815 সালের এই সম্মেলনের পর আয়োনিয়ান দ্বীপপুঞ্জ ইংল্যান্ড লাভ করে, কেপ কলোনি ইংল্যান্ড লাভ করে, এবং আমরা দেখছি সিংহল, মরিশাস, এই সমস্ত দ্বীপ ইংল্যান্ড লাভ করেছে। তাহলে আমরা ক্ষতিপূরণ নীতি অনুযায়ী আমরা দেখলাম যে মূল চারটি শক্তি, প্রধান যে চারটি শক্তি ভিয়েনা কংগ্রেসের বিগ ফোর পাওয়ার, তারা হলো অস্ট্রিয়া, ইংল্যান্ড, প্রাশিয়া, রাশিয়া। অস্ট্রিয়া, ইংল্যান্ড, প্রাশিয়া, রাশিয়া, এই চারটি দেশ তোমরা দেখবে যে তারা ক্ষতিপূরণ হিসেবে পেল, ভূখণ্ডের ক্ষতিপূরণ পেল। 3 নাম্বার কি? শক্তি সাম্য নীতি। ভিয়েনা কংগ্রেসের 3 নাম্বার নীতি হলো শক্তি সাম্য নীতি। ইউরোপে শক্তি সাম্যকে ভেঙে দিয়েছিল কে? নেপোলিয়ন বোনাপার্ট যোদ্ধা, সাম্রাজ্যবাদী, বিশাল শক্তির অধিকারী, তরবারির সাহায্যে, সামরিক শক্তির সাহায্যে, মিলিটারি বাহিনীর সাহায্যে একের পর এক রাজ্য দখল করে নিয়েছেন এবং পাশাপাশি তিনি রাশিয়ার কাছে পরাজিত হয়েছেন, স্পেনের কাছে পরাজিত হয়েছেন, ইংল্যান্ডের কাছে একাধিকবার যুদ্ধে পরাজিত হয়েছে। তোমরা বিভিন্ন ভিডিওতে দেখেছ। তাহলে আমরা দেখেছি ভিয়েনা কংগ্রেসের সমবেত নেতৃবর্গ দেখলেন যে অতীতে ফ্রান্স বিশাল শক্তির অধিকারী হয়েছে, ইউরোপে শক্তি সাম্য ছিল না, একটা ব্যালেন্স অফ পাওয়ার এটা ছিল না বলেই নেপোলিয়ন বোনাপার্টের প্রতিদ্বন্দ্বী কোনো শক্তি ছিল না। আমরা একাধিকবার আমরা 4টি দেশ, আমরা অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া সমবেতভাবে তার বিরুদ্ধে লড়াই করেছি। লড়াইয়ে আমরা অনেকবার হেরেছি, আমরা জিতেছি ওয়াটারলুর যুদ্ধে। তাই ফ্রান্স শক্তিশালী হয়েছিল বলে এই অবস্থা হয়েছে। তাই ফ্রান্সকে ভবিষ্যতে কোনো মতেই পূর্বের ওই ক্ষমতাশালী রাষ্ট্রে পরিণত হতে দেব না। ফ্রান্সকে চিরতরে পঙ্গু করে রাখবো আমরা, ফ্রান্সকে চিরতরে শক্তিহীন করে রাখবো। আর এই শক্তিহীন ফ্রান্সকে করে রাখতে গেলে আমাদের কি করতে হবে? ফ্রান্সের চারিদিকে বেড়া তৈরি করতে হবে, বেষ্টনী তৈরি করতে হবে। ফ্রান্সের চারিদিকে যেসব রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলিকে আমরা নিয়ন্ত্রণ করব, সেই রাষ্ট্রগুলিকে আমরা শক্তিশালী করব। ফ্রান্স যাতে ওই বেড়া টপকাতে না পারে, বেড়া ঝাঁপিয়ে অন্য দেশকে আক্রমণ করতে না পারে, ফ্রান্সের শক্তিকে দুর্বল করে রাখব চিরতরে।
পরাজিত ফ্রান্সকে আমরা এইভাবে আজকের সম্মেলনে আমরা ট্রিট করব। আচ্ছা, ফ্রান্স শক্তিশালী হয়েছিল বলে গোটা ইউরোপকে জয় করে নেয়ার পরিকল্পনা করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট এবং অনেকটা সফল হয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। তাই আগামী দিনে ফ্রান্সকে আমরা যেমন দুর্বল করে রাখবো, তেমনি আমাদের মধ্যে আজকের মিটিংয়ে আমরা আমাদের মধ্যে শক্তিশালী দেশ ইংল্যান্ড শক্তিশালী দেশ বলেই কিন্তু নেপোলিয়ন তার কাছে একাধিকবার যুদ্ধে পরাজিত হয়েছে। ইংল্যান্ড শক্তিশালী দেশ বলে নেপোলিয়ন বোনাপার্ট তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে, কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করে, সমুদ্র অবরোধ করে তার বাণিজ্যকে ধ্বংস করতে চেয়েছিলেন, তার অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করতে চেয়েছিলেন, তাতেও তিনি ব্যর্থ হয়েছেন। তাহলে এই ইংল্যান্ড একটা বিরাট শক্তির অধিকারী হতে পারে। অস্ট্রিয়ার শাসক প্রিন্স মেটারনিক, তিনি স্বৈরাচারী শাসক, তিনি গণতন্ত্রের বিরোধী, স্বৈরতন্ত্রকে তিনি সমর্থন করেন, তিনি যুগধর্মের পরিবর্তনকে অস্বীকার করেন। তাহলে এই অস্ট্রিয়া শক্তিশালী হতে পারে। অস্ট্রিয়ার অনেক উপনিবেশ আছে, ইটালির বহু ক্ষুদ্র রাজ্যের উপর অস্ট্রিয়া আধিপত্য বিস্তার করেছে, এবং রাশিয়াও শক্তিশালী হয়ে যেতে পারে। তাই আমাদের এই সবল চারটি দেশ, কোনো দেশই যাতে ওই পূর্বের ফ্রান্সের মতো শক্তিশালী না হতে পারে, তার জন্যে আমাদের ভাবতে হবে, আমাদের ইউরোপে ক্ষমতার যে ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখবার চেষ্টা করতে হবে। এটা হলো শক্তিসাম্য নীতি। তার জন্য কি করতে হবে? ফ্রান্সকে দুর্বল করে রাখার জন্য কি করতে হবে? ফ্রান্সের নিজস্ব সেনাবাহিনী ভেঙে দিতে হবে। ফ্রান্সের নিজস্ব সেনাবাহিনীকে তারা ভেঙে দিল। 5 বছরের জন্যে মিত্র শক্তির সেনা দল গঠন করে ফ্রান্সে মোতায়েন করলো। আমরা দেখেছি ভার্সাই চুক্তির মধ্য দিয়ে যেমন জার্মানির সেনাবাহিনীকে ভেঙে দিয়ে মিত্র শক্তির দেশগুলির সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছিল। 1 লক্ষ সেনা মোতায়েন করেছিল। আমরা দেখব পরে আলোচনার ক্ষেত্রে। আজকের আলোচনাতে আমরা দেখছি যে ফ্রান্সে মিত্র শক্তির দেশগুলি সেনাবাহিনী থাকবে 5 বছর ধরে। ফ্রান্সকে কোনো মতেই মাথা তুলে দাঁড়াতে দেব না। এইভাবে ফ্রান্সকে দুর্বল করে গোটা ইউরোপে আমরা ব্যালেন্স অফ পাওয়ার, শক্তিসাম্য বজায় রাখব। এবার আমরা দেখব যে 3টি যে নীতি ভিয়েনা কংগ্রেসের, একটা হলো ন্যায্য অধিকার নীতি, 2 নাম্বার হলো তোমার ক্ষতিপূরণ নীতি, 3 নাম্বার হলো শক্তিসাম্য নীতি। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। 3টি নীতি সম্পর্কে যে আলোচনা করলাম, সিম্পল আলোচনা, সহজ সরল করে আলোচনা করলাম। তোমরা ভিডিও শুনবে এবং খাতায় লিখে নেবে। এইবার আমরা আলোচনা করব ভিয়েনা কংগ্রেসের ত্রুটি। এখানে বড় বড় কথা বলা হয়েছে, কিন্তু আমরা এই কথা জানি ভিয়েনা কংগ্রেস গণতন্ত্র বিরোধী। আমরা আগের ভিডিওতে জানি জাতীয়তাবাদের বিরোধী। ভিয়েনা কংগ্রেস উদারনীতিবাদের বিরোধী। আমি এই 3টি শব্দ আগের ভিডিওতে বলেছি। গণতন্ত্র হলো জনগণের অধিকার প্রতিষ্ঠার শাসন ব্যবস্থা, জনগণই সরকার তৈরি করে। জাতীয়তাবাদ হলো ভূখণ্ডের প্রতি, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম। আর উদারনীতিবাদ হচ্ছে ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানো, ব্যক্তিকে স্বাধীনতা দিতে হবে, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা দিতে হবে। এই 3টির বিরোধিতা করেছে এই ভিয়েনা কংগ্রেস। তাহলে ভিয়েনা কংগ্রেসের এটা ত্রুটি। ভিয়েনা কংগ্রেস যুগ ধর্মকে অস্বীকার করেছে, ইতিহাসের রথচক্রকে বিপরীত দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ফ্রান্সের বিপ্লবের যে আদর্শ, সাম্যের আদর্শ, গণতন্ত্রের আদর্শ, উদারতন্ত্রের আদর্শ, জাতীয়তাবাদের আদর্শ, সাম্যের আদর্শ, সৌভ্রাতৃত্বের আদর্শ, মহান আদর্শ, এগুলিকে তারা স্তব্ধ করে দিতে চেয়েছিলেন। কিন্তু জাতীয়তাবাদ, দেশপ্রেমের ধারণা, সাম্যের ধারণা, আইনের চোখে সবাই সমান, গণতন্ত্রের ধারণা,
উদারনীতিবাদের ধারণা অন্তঃসলীলা ফল্গু ধারার মতো মানুষের মনে মনে বয়ে চলে। এটা কোনো দেশের চারিদিকে বেড়া তৈরি করে আটকানো যায় না, প্রাচীর দিয়ে ধারণাকে স্তব্ধ করে দেওয়া যায় না। ভালো ধারণা, এই গণতন্ত্রের ধারণা কোনো প্রতিক্রিয়াশীল শক্তি রুখে দিতে পারবে না। এই কথা ভুলে গিয়েছিলেন ভিয়েনা কংগ্রেসের নেতারা, এই কথা ভুলে গিয়েছিলেন। বড় বড় কথা বলেছেন, ইউরোপকে পুনর্গঠন করতে হবে। নেপোলিয়ন বোনাপার্ট তছনছি করে দিয়েছে, মৌলিক পরিবর্তন করেছে বিভিন্ন দেশে। কিন্তু তারা যদি আরও ভালো কথা বলতেন, নেপোলিয়ন বোনাপার্ট যে ন্যাশনালিজম তৈরি করেছিল ইউরোপের, ইটালির ছোট ছোট রাজ্যে, জার্মানির ছোট ছোট রাজ্যে যে ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদী, তারা যে দেশকে ভালোবাসছে, এটা ভালো ধারণা, দেশপ্রেমের ধারণা, কখনই খারাপ না। সেটাকে যদি আরও প্রসারিত করার ব্যবস্থা করতে, তাহলে ঠিক আছে। যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে তারা রুখে দেওয়ার পরিকল্পনায় এটা ত্রুটি তাদের, এটা ভুল হয়েছে। নাম্বার 2। 2 নম্বর ত্রুটি হলো কি? 2 নম্বর ত্রুটি হলো ভিয়েনা কংগ্রেসে ইউরোপের সব রাষ্ট্র উপস্থিত ছিল, সব রাষ্ট্রের সদস্যরা উপস্থিত, প্রতিনিধি ছিলেন। কিন্তু মূলত 4টি দেশের প্রতিনিধি, মূলত 4টি দেশ এই ভিয়েনা কংগ্রেসের নীতিগুলিকে নির্ধারণ করেছেন। অন্য এই 4টি দেশ বাদে অস্ট্রিয়া, রাশিয়া এবং অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া, এই 4টি দেশের প্রতিনিধি বাদে বাকি প্রতিনিধিদের কথা বলতে দেওয়া হয়নি। এই 4টি দেশের ভূমিকা মূলত ইউরোপের সমস্ত দেশের ভূমিকা নয়, তত্ত্বগত ওটা। তাহলে এরা অন্যান্য দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। এরা নিজেরা ভাগ বাটোয়ারা করে নিতে ব্যস্ত হয়েছে। নিজেরা ভূখণ্ড দখল নিয়েছে। নিজেদের স্বার্থে তারা সেনাবাহিনী গঠন করে ফ্রান্সে মোতায়েন করেছে, ফ্রান্সের সামরিক ব্যবস্থাকে দুর্বল করার জন্যে। এখানে প্রত্যেক দেশের মতামত নেওয়া হয়নি, শুধু 4টি দেশের মতামতের ভিত্তিতে তাদের জাতীয় স্বার্থকে চরিতার্থ করার জন্যে তাদের স্বার্থে এটাকে ব্যবহার করা হয়েছে। এটা হলো 2 নাম্বার ত্রুটি। আর একটা, শুধু 4টি নয়, 5টা বলবে, সুইডেনও বলবে। 5টা ছিল প্রধান তোমার দেশ, অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া আর সুইডেন, এই 5টা বলবে। এরপরে আমাদের আরেকটা ত্রুটির কথা বলবো, এটা যে প্রগতিশীলতাকে রুখে দেওয়া যায় না। যেটা উন্নতি হবে সেটাকে স্তব্ধ করা যায় না। জাতীয়তাবাদ, সাম্যের আদর্শ, সৌভ্রাতৃত্বের আদর্শ মানুষের মনে মনে প্রবাহিত হয়। এটাগুলো অনুভূতি, এটাকে চোখে দেখা যায় না। চোখে দেখা গেলে সেটা ডান্ডা মেরে ঠান্ডা করে সেটাকে স্তব্ধ করে দেওয়া যায়। কিন্তু মনের যে ভালোবাসা, জাতীয়তাবাদ, দেশের প্রতি ভালোবাসা, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা, এগুলিকে তো স্তব্ধ করা যায় না। সে কথা তারা তো ভুলে গিয়েছেন। তারা বিশ্বাসঘাতকতা করেছেন। মেটার্নিকে রেশমের নোংরা বোঝার সঙ্গে তুলনা করা যায়। মেটার্নিক গণতন্ত্র বিরোধী, মেটার্নিক সাম্যের আদর্শের বিরোধী, মেটার্নিক স্বৈরাচারী। মেটার্নিক তার নিজের দেশে স্বৈরাচারী নীতি গ্রহণ করেছেন এবং গোটা ইউরোপে তার যেখানে যেখানে উপনিবেশ ছিল সব দেশে তিনি স্বৈরাচারী নীতি গ্রহণ করেছেন। এইটাই হচ্ছে তার অন্যায়। 4 নাম্বার ত্রুটি, নিজেদের স্বার্থকে বড় করে দেখেছেন। তারা বড় করে দেখেছেন। তারা মিত্র শক্তির দেশ, গোটা ইউরোপের অন্যান্য দুর্বল রাষ্ট্রগুলির কথা ভাবেনি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে মেটার্নিক বড় বড় কথা বলেছেন। ইংল্যান্ডের প্রতিনিধি ক্যাসালরি বড় বড় কথা বলেছেন। রাশিয়ার প্রতিনিধি রাজা প্রথম আলেকজান্ডার, তিনি বড় বড় কথা বলেছেন, গাল ভরা বক্তব্য রেখেছেন। কিন্তু তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে, নিজেদের মধ্যেও দ্বন্দ্ব ছিল। তাই ভিয়েনা কংগ্রেসের এইগুলি হচ্ছে ত্রুটি।
তবুও আমরা ভিয়েনা কংগ্রেসের সাফল্যের দিক আমরা তুলে ধরব। 1815 সালের আগে যুদ্ধে বিধ্বস্ত গোটা ইউরোপ, বারবার যুদ্ধ হয়েছে, কিন্তু ভিয়েনা কংগ্রেসের আলোচনার পর, সিদ্ধান্তের পর, 3টি নীতি গ্রহণের পর আমরা এই কথা মনে রাখবে, তোমরা এই কথা মনে রাখবে যে 40 বছর কাল শান্তি ছিল ইউরোপে। 40 বছর সময় ধরে শান্তি বিরাজ করেছিল। তাহলে এটা একটা সাফল্যের দিক। দুই নাম্বার কি? 2 নাম্বার হলো শিল্প, সাহিত্য, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে উন্নতি হয়েছিল ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে, ভিয়েনা সম্মেলনের মধ্য দিয়ে। 3 নাম্বার, কোনো চুক্তি কিন্তু চিরস্থায়ী নয়, চুক্তি একটা সাময়িক। হার্নস বলেছেন ভিয়েনা কংগ্রেসের যে সিদ্ধান্ত এটাও কিন্তু একটা অস্থায়ী। 4 নাম্বার হলো নেতারা গণতন্ত্রকে সমর্থন করেননি। নেতারা প্রগতিকে অস্বীকার করেছেন ঠিকই, নেতারা জাতীয়তাবাদকে অস্বীকার করেছেন ঠিকই, কিন্তু এই ভিয়েনা কংগ্রেস যে সিদ্ধান্ত নিল তাতে পরোক্ষভাবে ইটালির ছোট ছোট রাজ্যে জাতীয়তাবাদী ভাবনার প্রসার ঘটে। ইটালির ছোট ছোট রাজ্যের জনগণ স্বাধীনতার জন্য লড়াই করতে শিখেছে। জার্মানির 39টা রাজ্যের জনগণ স্বাধীনতার জন্য লড়াই করতে শিখেছে। এই ভিয়েনা সম্মেলনের একটা সাফল্যের দিক। ভিয়েনা কংগ্রেসের প্রতিনিধিরা গণতন্ত্র বিরোধী হতে পারেন, ভিয়েনা কংগ্রেসের প্রতিনিধিরা উদারনীতিবাদের বিরোধী হতে পারেন, ভিয়েনা কংগ্রেসের প্রতিনিধিরা জাতীয়তাবাদের বিরোধী হতে পারেন, কিন্তু এই ভিয়েনা কংগ্রেস হয়েছিল বলে, তারা প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করেছিল বলে পরোক্ষভাবে ইটালির বহু ছোট ছোট রাজ্যে বিভক্ত পরাধীন ইটালির জনগণের মধ্যে জাতীয়তাবাদ বিকশিত হয়েছে। জার্মানির ছোট ছোট 39টি রাজ্য নিয়ে যে কনফেডারেশন অফ দি রাইন, তার যে অধিকার অস্ট্রিয়া অধিকার করেছিল, সেখানেও কিন্তু আন্দোলন হয়েছে। এটা ভিয়েনা কংগ্রেসের সাফল্যের দিক। এটা হলো 4 নাম্বার সাফল্য। 5 নাম্বার সাফল্য কি? মনে রাখবে যে এই যে ভিয়েনা সম্মেলনে যে 3টি নীতি গৃহীত হলো, যতই খারাপ হোক, আমরা দেখব যে 1919 সালে প্রথম মহাযুদ্ধের পরে পিস অফ প্যারিস, অর্থাৎ প্যারিসের শান্তি বৈঠকে, ফ্রান্সের রাজধানী প্যারিসে যে শান্তি বৈঠক হয়েছিল, সেখানে যে ভার্সাই চুক্তি গ্রহণ করা হয়েছিল, যে ভার্সাই চুক্তি হলো জবরদস্তিমূলক চুক্তি, যে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে জার্মানিকে অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে পঙ্গু করে রেখে দেওয়া হয়েছিল, সামরিক দিক থেকে পঙ্গু করে রেখে দেওয়া হয়েছিল। অন্যায় চুক্তি, সেই চুক্তির থেকে, ভার্সাই চুক্তির থেকে ভিয়েনা কংগ্রেসের যে সিদ্ধান্ত, ভিয়েনা কংগ্রেসের যে চুক্তি, সেটা অনেক ভালো। 6 নাম্বার সাফল্যের দিক হলো যে ভিয়েনা কংগ্রেস বসেছিল, এটা প্রথম আন্তর্জাতিকতাবাদের একটা পদক্ষেপ। আমরা কথা জানি, আদর্শ জাতীয়তাবাদ, ভূখণ্ডে বসবাসকারী জনগণ তাদের নিজের ভাষাকে, নিজের দেশের ভাষাকে, ধর্মকে, ঐতিহ্যকে, শিক্ষাকে, সংস্কৃতিকে, মাটিকে তারা ভালোবাসবে, দেশপ্রেম তাদের মধ্যে সৃষ্টি হবে। পাশাপাশি অন্য ভূখণ্ডে যারা শোষিত বঞ্চিত মানুষ, অন্য ভূখণ্ডে যারা বসবাস করে, অন্য দেশে যারা বসবাস করে, তাদের প্রতিও শ্রদ্ধা, তাদের প্রতি সম্মান জানানো মানসিকতা তৈরি হবে জাতীয়তাবাদের মধ্য দিয়ে, আদর্শ জাতীয়তাবাদের মধ্য দিয়ে, ভালো জাতীয়তাবাদের মধ্য দিয়ে আন্তর্জাতিকতাবাদে পৌঁছানো যায়। তাই ভিয়েনা কংগ্রেস একটা আন্তর্জাতিক মঞ্চ না হলেও ইউরোপীয় মঞ্চ। এই
এই ইউরোপীয় মঞ্চের থেকে একটা ধারণা তৈরি হয় যে আগামী দিনে ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চ, আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা হবে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা দেখব পরবর্তীকালে 1815 সালে ভিয়েনা কংগ্রেস, পরবর্তীকালে আমরা দেখলাম প্রথম মহাযুদ্ধের পর ভবিষ্যতে যাতে পৃথিবীকে যুদ্ধমুক্ত রাখা যায়, ভবিষ্যতে যেন এই প্রথম মহাযুদ্ধের মতো আর যুদ্ধ না হয়, যুদ্ধে বিধ্বংসী পরিস্থিতি লক্ষ্য করে উইড্রো উইলসনের 14 দফা দাবির মধ্যে একটা অন্য দফা দাবি যে লিগ অফ নেশন তৈরি করতে হবে। আর এই লিগ অফ নেশন, জাতিসংঘ আগামী দিনে পৃথিবীকে যুদ্ধমুক্ত করে রাখবে, এই সংগঠনটা গড়ে উঠেছে। আজকে ভিয়েনা কংগ্রেস 1815 সালে, এই কংগ্রেস, এই সম্মেলন যদি না হতো, এটা ইউরোপীয় দেশগুলির মঞ্চ, এটা ইউরোপীয় দেশগুলির ইউরোপে শান্তি বজায় রাখার মঞ্চ, একটা পিসফুল কো এক্সিস্টেন্স বজায় রাখার, একটা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণের বক্তব্য এখানে আলোচনা হয়েছে। আড়ালে তারা খারাপ কথা বলতে পারে, কিন্তু বাইরে তো অন্তত ভালো কথা বলছেন। তাহলে এটা আগামী দিনে সেই লিগ অফ নেশন তৈরির ক্ষেত্রে একটা পদক্ষেপ বলতে পারি আমরা। তারপরে আমরা দেখেছি, লিগ অফ নেশন ব্যর্থ হয়েছে। লিগ অফ নেশনস বা জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছে। 1949 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে, 1949 সালে 1939 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে এবং 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে। এটা আরও ভয়ঙ্কর যুদ্ধ, পরমাণু বোমা ব্যবহার হয়েছে, তোমরা জানো। এরপরে আরেকটা আন্তর্জাতিক সংগঠন তৈরি হয়েছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, 1945 সালে। এটা এখনও এই সংগঠনটিকে চলছে। এই সংগঠন বিশ্ব শান্তি পুরোপুরিভাবে বজায় রাখতে পারছে না ঠিকই, কিন্তু বহু ক্ষেত্রে তোমার আন্তর্জাতিক শান্তি নিরাপত্তাকে বজায় রাখতে সক্ষম হয়েছে। বিশ্বে যেটুকু শান্তি আছে, পারস্পরিক আলোচনা আছে, ইউএনওর মধ্যে দিয়ে হচ্ছে। এর পজিটিভ নেগেটিভ দিক আছে ঠিকই, কিন্তু আজকে আমরা তাহলে এই সিদ্ধান্তে আসতে পারছি যে 1815 সালের যে ভিয়েনা সম্মেলন, একটা মিটিং, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারা 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 প্রকাশ্যে জাতীয়তাবাদকে ফলাও করে প্রচার করেনি, জাতীয়তাবাদের বিপক্ষে বলেছে। তারা গণতন্ত্রের বিরোধী, তারা স্বৈরতন্ত্রের পক্ষে, তারা পুরাতন রাজতন্ত্রের পক্ষে, তারা 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 কি তারা হলো প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থার পক্ষে, তারা হলো তোমার সামন্তবাদী ব্যবস্থার পক্ষে। তাহলে আজকে তারা আন্তর্জাতিকতাবাদের একটা প্রথম পদক্ষেপ স্থাপন করেছিল ভিয়েনা কংগ্রেসে। তাই আর একটা কথা আমরা সর্বোপরি মনে রাখব যে আমরা দেখব, আলোচনা সমাপ্ত করব, ভিয়েনা কংগ্রেস এমন একটা সম্মেলন, এটার গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না। যুদ্ধ ভালো নয়, শান্তি মানব জাতির কাছে কাম্য। তাই ইউরোপের একটা মঞ্চ হিসাবে তার গুরুত্বকে আমরা স্বীকার করে নেব। এটা যুক্তিসঙ্গতভাবে তৈরি হয়েছিল। নেপোলিয়ন বোনাপার্ট যেটা প্রগতিমূলক ভূমিকা নিয়েছিলেন নিজের দেশে, অর্থনৈতিক সংস্কার, আইন সংস্কার, বিচার সংস্কার, ধর্ম সংস্কারের তাৎপর্যকে আমরা অস্বীকার করতে পারি না। বুর্বো যে রাজবংশ, স্বৈরাচারী রাজবংশের তুলনায় অনেকটাই ভালো। পাশাপাশি সাম্রাজ্যবাদী নীতিটা ভালো নয়। আবার আজকে এই 1815 সালে সম্মেলনে যারা আজকে দাদাগিরি করছে, বড় বড় কথা বলছে, গাল ভরা কথা বলছে, তারা কি একটা মুখোশের ভালো কথা বলছে যে ইউরোপের রাষ্ট্রগুলি পুনর্গঠন করতে হবে। বহু ক্ষতি হয়েছে ইউরোপের রাষ্ট্রগুলো নেপোলিয়ন বোনাপার্ট এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আজকে সে হেরেছে, ফ্রান্স পরাজিত, আজকে পঙ্গু অবস্থায়, তাকে পঙ্গু করে রাখতে হবে, এই মানসিকতাও খারাপ। আবার শক্তি সাম্যের যে ব্যাপারটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যালেন্স থাকতে হবে পৃথিবীতে।
যতদিন সোভিয়েত রাশিয়া ছিল ততদিন কিন্তু শক্তির একটা ভারসাম্য ছিল। সোভিয়েতের পতন হলো, শক্তির ভারসাম্য হারিয়ে গেল। সবসময়ই কিন্তু একটা ব্যালেন্স থাকতে হবে বিশ্ব রাজনীতিতে। তাই ভিয়েনা কংগ্রেসের যে তাৎপর্য সেটাকে আমরা স্বীকার করে নেব। তবে ভিয়েনা কংগ্রেসের আমরা কনক্লুশনে বলবো যে তারা মুখে যে ভাষণ দিয়েছিলেন, তারা যে গালভরা বক্তব্য রেখেছিলেন, মধুর বক্তব্য রেখেছিলেন, শ্রুতিমধুর, সেই বক্তব্যের আড়ালে তাদের যে প্রতিক্রিয়াশীল নীতি সেটা কিন্তু পরবর্তীকালে প্রকাশ পেয়ে গেছে। তাই আমরা দেখব যে ভিয়েনা কংগ্রেসের পরবর্তীকালে আমরা দেখব যে ভিয়েনা কংগ্রেস যে খারাপ সিদ্ধান্ত নিয়েছে, যা প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করেছিল, তারই বিপক্ষে আমরা ফ্রান্সেই দেখব। ফ্রান্সকে যতই জব্দ করার চেষ্টা করুক না কেন, ফ্রান্সে 1830 সালে জুলাই বিপ্লব হয়েছে এবং আমরা দেখব যে 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে তোমার রাজতন্ত্রের বিরুদ্ধে এবং সেখানে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে যে প্রতিক্রিয়াশীল নীতি গৃহীত হয়েছিল তা কিন্তু টিকে থাকেনি। তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ উঠেছে এবং তারা যে জাতীয়তাবাদকে ধ্বংস করতে চেয়েছিলেন সেই জাতীয়তাবাদ বিকশিত হয়েছে। আমরা দেখেছি জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে, আন্দোলন করেছে। জার্মানির জাতীয়তাবাদ কে অস্ট্রিয়া সম্মেলনে রুখে দিতে পারেনি। তার জন্য জার্মানির রাজ্যগুলির মধ্যে জাতীয়তাবাদী চিন্তাভাবনা বিসমার্কের নেতৃত্বে কাজ করেছে এবং বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ আন্দোলন করে, যুদ্ধ করে তারা দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে। আবার ইটালিও পরাধীন দেশ থাকেনি। তাহলে জাতীয়তাবাদকে কোনো মতে রুখে দেওয়া যায় না, এটাই একটা সত্যি কথা। যাই হোক, আজকে তোমরা ভালো করে এই ভিডিওটা দেখবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে এবং লাইক করবে, শেয়ার করবে। এই বলে তোমাদের কাছে একটা আবেদন করছি। তোমরা আশা করি এটা গুরুত্ব দেবে এবং সবথেকে হলো ভিডিওটা ভালো করে শুনবে এবং পারলে খাতায় লিখে নেবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। আর পরবর্তী ভিডিও আমি দেব। পরবর্তী তোমাদের সিলেবাস অনুযায়ী এই চ্যাপ্টারে আরও ভিডিও হবে। মেটারনিক ব্যবস্থা হবে, যেটা হলো এই ভিয়েনা কংগ্রেসের মূল ব্যক্তি হচ্ছে নিয়ন্তা শক্তি। নিয়ন্ত্রক শক্তি হচ্ছে কে? ভিয়েনা কংগ্রেসের মেটারনিক। সেই মেটারনিকের ভূমিকা, মেটারনিক পদ্ধতি নামে পরিচিত, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করব, আমি তুলে ধরব। এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি।